কম আছে। আসসালামু আলাইকুম। আইন কানুন একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে সাক্ষ্য আইনের 7ম ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা শুরুতেই পড়ায় চলে যাব। এখানে আমরা গতকালকে 141, 42, 43 লিডিং কোশ্চেন রিলেটেড ধারাগুলো পড়েছিলাম। 141-এ লিডিং কোশ্চেনের সংজ্ঞা ছিল। 142-এ বলেছিল যে জবানবন্দি এবং পুনঃজবানবন্দির সময় লিডিং কোশ্চেন করা যাবে না। আর লিডিং কোশ্চেন কখন করা যাবে? জেরার সময় করা যাবে, সেটা বলেছে তার পরের ধারা 143। কিন্তু জবানবন্দি এবং পুনঃজবানবন্দি অর্থাৎ 142 ধারাটাতে বলেছিল যে শর্তাধীনে করা যাবে, যদি আদালতের অনুমতি নেওয়া যায় বা নেওয়া হয়, এবং আদালত কোন কোন বিষয়ে অনুমতি দিবেন সেটা সম্পর্কে একটা ধারণা 142-এর দ্বিতীয় প্যারায় ছিল। তারপরে 144 ধারাটা আমরা পড়তে যাচ্ছি। এখানে বলছে লিখিত বিষয় সম্পর্কে সাক্ষ্য, এভিডেন্স অ্যাজ টু ম্যাটার্স ইন রাইটিং, যেগুলো লিখিত বিষয় সেই সম্পর্কে এভিডেন্সটা কিভাবে কি হবে। বলছে কোন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের সময় যেই সম্পত্তি সম্পর্কে সেই সাক্ষ্য দান করছে সেই সংক্রান্ত কোন চুক্তি, মঞ্জুরি অথবা অন্যবিধ বিলি ব্যবস্থার বিষয়ে কোন একটা দলিলে লিখিত নাই, এই মর্মে তাহাকে প্রশ্ন করা যাইতে পারে। অর্থাৎ সাধারণভাবে যে কোনো লিখিত ডকুমেন্ট সেই বিষয়ে মৌখিক সাক্ষ্য চলে না, এটা সাধারণ নিয়ম। কারণ লিখিত ডকুমেন্ট তো লিখিত বিষয়গুলো আছেই, হ্যাঁ, একটা চুক্তির মধ্যে বলাই আছে, কিন্তু ওইটা সম্পর্কে যা ওখানে বলা নাই সেটা সম্পর্কে যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তাহলে সেটা সম্পর্কে ওইটা সম্পর্কে সাক্ষ্য দিতে কোনো বাধা নাই। আচ্ছা, বলছে সে যদি বলে যে উহা লিখিত আছে কিংবা উক্ত দলিলের বিষয়বস্তু সম্পর্কে সে যদি কোনো বিবৃতি দানের উপক্রম করে এবং আদালত যদি মনে করেন যে উক্ত দলিল দাখিল করা উচিত, তবে বিরুদ্ধ পক্ষ উক্ত দলিল দাখিল না হওয়া পর্যন্ত কিংবা যেই ঘটনার ফলে সাক্ষী হাজিরকারী পক্ষ উক্ত দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার অধিকার লাভ করবে, প্রমাণ না হওয়া পর্যন্ত উক্তরূপ সাক্ষ্যদানের বিরুদ্ধে আপত্তি করতে পারবে। যাই হোক, এটা আপত্তি মানে প্রতিপক্ষের উকিল সেই মৌখিক সাক্ষ্য সম্পর্কে আপত্তি সংক্রান্তে দলিলটা হাজির থাকা না থাকা ইত্যাদি বিষয়ক ব্যাখ্যা। কোন দলিলের বিষয়বস্তু সম্পর্কে অপর কোনো ব্যক্তির বিবৃতি যদি প্রাসঙ্গিক হয় তবে সাক্ষী সেই বিবৃতি সম্পর্কে সাক্ষ্য দিতে পারবে। এখানে একটা উদাহরণ আছে, উদাহরণটা দেখে নিতে পারেন। যে প্রশ্ন হচ্ছে যে ক খকে প্রহার করেছে কিনা, মেরেছে কিনা, বিট করেছে কিনা। গ সাক্ষ্য দিল যে, মানে তৃতীয় একজন ব্যক্তি, খকে ক এই কথা বলতে সে শুনেছে যে খ আমার বিরুদ্ধে চুরির অভিযোগ করিয়ে একটি চিঠি লিখেছে, আমি তার উপর প্রতিশোধ লইব, এই কথা বলতে শুনেছে, মারতে দেখে নাই। এই বিবৃতিটা প্রাসঙ্গিক। বোঝা গেছে ব্যাপারটা? একটা চিঠি লিখছে, সেই চিঠি প্রসঙ্গে এই বিবৃতিটা প্রাসঙ্গিক হচ্ছে, কারণ ক কর্তৃক খকে প্রহারের উদ্দেশ্যে উহা হইতে দৃষ্ট হয়। মানে ক কর্তৃক ক যে খকে মেরেছে সেটার যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা ওই চিঠি থেকে এবং প্রাসঙ্গিক বিবৃতি সম্পর্কে, প্রাসঙ্গিক সংশ্লিষ্ট বিবৃতি থেকে এটা দৃষ্ট হয় বা বোঝা যায়, অনুমান করা যায় যে ঘটনাটা ঘটেছিল, প্রহার করেছে। চিঠিটি সম্পর্কে আর কোনো সাক্ষ্য না দেওয়া হইলেও বিবৃতিটি সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাইতে পারে। আচ্ছা, তাহলে 144 হচ্ছে লিখিত বিষয় সম্পর্কে সাক্ষ্য। সাধারণভাবে লিখিত বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়ার প্রয়োজন পড়ে না, যেমন শুরুতে বলেছিল চুক্তি, মঞ্জুরি বা অন্যবিধ কোনো প্রসঙ্গ। এটা আরো দূর পর্যন্ত গেছে যে একজন একজনকে মেরেছে এবং সেটা সম্পর্কে কোনো একটা চিঠিতে তার মারার উদ্দেশ্য সম্পর্কে বলা ছিল, সেটাও প্রাসঙ্গিক হচ্ছে। 145 হচ্ছে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা, ক্রস এক্সামিনেশন অ্যাজ টু প্রিভিয়াস স্টেটমেন্ট ইন রাইটিং। বলছে কোন পূর্ববর্তীকালে লিখিত কোনো বিবৃতি দিয়া থাকলে কিংবা তাহার প্রদত্ত বিবৃতি লিপিবদ্ধ হয়ে থাকলে, লিখিত কোনো বিবৃতি দেওয়া থাকলে, লিখিত বিবৃতি তো দেওয়া যায়, হ্যাঁ, মামলা শুরু করার সময় চাইলে, হ্যাঁ, বিবৃতি দিয়ে থাকলে অথবা তার প্রদত্ত বিবৃতি লিপিবদ্ধ যদি হয়ে থাকে, লিপিবদ্ধ মানে মূলত এটা নথিবদ্ধ হওয়ার কথা বলছে, তাহা যদি বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক হয় তবে উক্ত লেখা তাহাকে না দেখাইয়া কিংবা তাহা প্রমাণ না করিয়াও তৎসম্পর্কে সেই সাক্ষীকে জেরা করা যাইতে পারে। মানে জেরা মানেই তো বুঝতেছেন অপরপক্ষের ইয়ে। ফলে জেরা, এই লিখিত বিবৃতি সম্পর্কে জেরা করা যেতে পারে, এটা কোন ধারার বিষয়বস্তু? এইটা একটা চমৎকার প্রশ্ন হইতে পারে। 145, হ্যাঁ, লিখিত বিবৃতি সম্পর্কে জেরা করা যাইতে পারে, এইটা কোন ধারার বিষয়বস্তু? 146-এ বলেছে জেরায় যেসব প্রশ্ন আইনসম্মত। এটা নিয়ে তো একটু লম্বা করে আলোচনার দরকার, 146 থেকে মোটামুটি 151 পর্যন্ত।
এই কয়টা জিনিসকে একটু একসাথে বুঝতে হবে, একটু বিপদ আছে। হ্যাঁ, আচ্ছা, বিপদটা থেকে সহজে উদ্ধার পাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা আমাকে একটু সহযোগিতা করবেন। মানে আমি একটু দেখি যে এইখানে যদি আমার অলরেডি যে বইটা আমরা পাবলিশ করতে যাচ্ছি সেইখানে এটা সম্পর্কে একটা ব্যাখ্যা যতদূর মনে পড়ে আমি লিখেছিলাম। আচ্ছা, 146 সংক্রান্ত একটা ব্যাখ্যা লিখেছিলাম। আচ্ছা, 146 সম্পর্কিত একটা প্রশ্ন আপনাদেরকে দেখাই এবং এটার ব্যাখ্যাটাই আপনাদেরকে পড়াই, 146 এবং 47 সম্পর্কে। হ্যাঁ, আচ্ছা, তার আগে আমার মনে হয় যে উম, ধারাটা সম্পর্কে একটু আইডিয়া দরকার, না হলে তো হবে না। প্রথম কথা বলছে যে জেরায় যেসব প্রশ্ন আইনসম্মত, কোশ্চেন্স লফুল ইন ক্রস এক্সামিনেশন, মানে ক্রস এক্সামিন করার সময়, জেরার সময় কখন কোন প্রশ্ন আসবে এটা তো আনপ্রেডিক্টেবল। অপ্রত্যাশিত ভাবে বিপক্ষ পক্ষের উকিল মানে প্রতিপক্ষের সাক্ষীকে নানা কথা জিজ্ঞেস করতে পারে। তো বলছে যে জেরায় কোন সমস্ত প্রশ্ন করা যাবে, কোশ্চেন্স লফুল ইন ক্রস এক্সামিনেশন। বলছে যখন কোনো সাক্ষীকে জেরা করা হয় তখন ইতিপূর্বে বর্ণিত প্রশ্নসমূহ ব্যতীত এমন প্রশ্ন জিজ্ঞাসা করা যাইতে পারে যেটার দ্বারা তার সত্যবাদিতা পরীক্ষা করা যায়, উনি সত্য বলছেন কিনা, সত্য বলে থাকেন কিনা। হ্যাঁ, দু চারটা মিথ্যা কথা বললে আদালতে তার বিশ্বাসযোগ্যতাকে মানে প্রশ্নবিদ্ধ করবেন বিপক্ষ পক্ষের উকিল জেরার মাধ্যমে। এমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলো যার মধ্যে দিয়ে তার সত্যবাদিতা, তিনি যে সত্যবাদী নন, তিনি যে হরহামেশা মিথ্যা কথা বলেন, এটা যদি আদালতের সামনে, জজের সামনে তুলে ধরতে পারেন তাহলে তার সেই সাক্ষ্যের গ্রহণযোগ্যতা কমে যাবে। দুই, তাহার পরিচয় এবং মর্যাদা জানা যায়, এইরকম প্রশ্ন করা যাবে। সত্যবাদিতা পরীক্ষার জন্য প্রশ্ন করা যাবে, তার পরিচয় এবং মর্যাদা সম্পর্কে জানা যাবে। হ্যাঁ, এরকম প্রশ্ন করা যাবে। 3 নাম্বার, তাহার চরিত্রের প্রতি আঘাত করিয়া তাহার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অনিশ্চয়তা সৃষ্টি করা যায়। যদিও এইরূপ প্রশ্নের উত্তরের দ্বারা সে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো অপরাধের সাথে জড়িত হইতে পারে কিংবা সে দণ্ডলাভের যোগ্য সাব্যস্ত হতে পারে অথবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার দণ্ডলাভের যোগ্য সাব্যস্ত হওয়ার সম্ভাবনা থাকে, তথাপি অনুরূপ প্রশ্ন করা যাবে। মানে এমন একটা প্রশ্ন করলো তার চরিত্র সম্পর্কে, সেটাতে তাকে চরিত্র সম্পর্কে এমন করে আঘাতমূলক প্রশ্ন করলো যেটা সম্পর্কে তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অনিশ্চয়তা সৃষ্টি করার উদ্দেশ্যে করলো। যদিও সেই প্রশ্নের দ্বারা কোনোভাবে তিনি নতুন আরেকটা দণ্ডে দণ্ডিত হওয়ার মতো পরিস্থিতির উদ্ভব হইতে পারে, তথাপি তাকে সেটা এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা যাইবে। তাহলে এই যে 3টা পয়েন্ট একদম স্পষ্টভাবে বলে দিচ্ছে যে জেরায় যেসব প্রশ্ন আইনসম্মত, কোশ্চেন্স লফুল ইন ক্রস এক্সামিনেশন, পরীক্ষা প্রশ্ন আসবে কোশ্চেন্স লফুল ইন ক্রস এক্সামিনেশন কোন ধারার বিষয়বস্তু। ইন্টারেস্টিং, এই ধারাটা কিন্তু 147, 46, 47, 48, 49, 50, 51 পর্যন্ত লাগবে টানা। তো আমরা এখন এইখানে এই অংশে, আচ্ছা এটা গেল। 147 এসে বলছে যে যখন সাক্ষীকে উত্তর দিতে বাধ্য করিতে হইবে, when witness to be compelled to answer, উক্তরূপ কোন প্রশ্ন যদি এমন বিষয় সম্পর্কিত হয়, উক্তরূপ মানে কি, এই যে ওপরের যে 3টা পয়েন্ট 146 ধারায় যা বলেছে, ওকে, যাহা সংশ্লিষ্ট দেওয়ানি মোকদ্দমা বা কার্যক্রমের সাথে প্রাসঙ্গিক, তবে সেই ক্ষেত্রে 132 ধারার বিধানসমূহ প্রযোজ্য হবে। 132 ধারার একটা বিধান আছে, সেই বিধানসমূহ প্রযোজ্য হবে। 148 বলছে কখন প্রশ্ন করতে হবে এবং সাক্ষী উত্তর দিতে বাধ্য তাহা আদালত নির্ধারণ করবেন, কোর্ট টু ডিসাইড, কোর্ট ডিসিশন নেবেন যে when question shall be asked, কখন প্রশ্নটা করা যাবে, and when witness compelled to answer, এবং সাক্ষী সেটার উত্তর দিতে বাধ্য থাকবেন। বলছে উক্তরূপ কোন প্রশ্ন যদি এমন কোন বিষয় সম্পর্কিত হয়, উক্তরূপ মানে কোন রূপ, ওই 146 রূপে প্রশ্ন, যাহা সংশ্লিষ্ট দেওয়ানি মোকদ্দমা বা কার্যক্রমের সাথে প্রাসঙ্গিক নয়, তবে উক্ত প্রশ্নের দ্বারা সাক্ষীর চরিত্রের উপর আঘাত করিয়া তাহার বিশ্বাসযোগ্যতাকে প্রভাবিত না করা হইলে সাক্ষী সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য কিনা তা আদালত স্থির করবেন, এবং আদালত উপযুক্ত মনে করলে সাক্ষীকে এই মর্মে সতর্ক করিয়া দিতে পারবেন যে উহার উত্তর দিতেই তিনি বাধ্য নহে। আদালত স্বীয় ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করিবার সময় অবশ্যই নিম্নবর্ণিত বিষয়গুলো বিবেচনা করবেন।
অর্থাৎ কখন প্রশ্নটা পারমিটেড এবং উত্তর দিতে তিনি বাধ্য, 146-এ যা বলেছে সেই অনুসারে সেটা সম্পর্কে বলছে যে আদালত কিছু বিষয় সম্পর্কে বিবেচনা করবেন, এবং সেই বিবেচনাগুলো এখানে কয়েকটা পয়েন্টে বলা আছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে উক্ত প্রশ্নের প্রকৃতি যদি এরকম হয় যে, এগুলো কিন্তু সবই জেরাই কোনো প্রশ্ন করা যাবে কি যাবে না এই সংক্রান্ত, ওকে। ওই প্রশ্নের অন্তর্নিহিত ইঙ্গিতের সত্যতা সাক্ষী যে বিষয়ে সাক্ষ্যদান করছে সেই সম্পর্কে তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে আদালতের অভিমতকে গুরুতরভাবে প্রভাবিত করবে, তবে সেই প্রশ্ন সঙ্গত হবে। মানে আন্দাজে আমি একটা তার সত্যবাদিতা পরীক্ষার জন্য আমি প্রশ্ন করতে পারবো না। অর্থাৎ এইরকম ভাবে আসলে আগে তো প্রশ্নমালা যে জজ সাহেবের কাছে জমা দিতে হয় জেরা করার সময় যে আমি এই প্রশ্নগুলা করবো এবং এই কারণে প্রাসঙ্গিক, এরকম কোনো বিষয় না। ওখানে ইনস্ট্যান্টলি প্রতিপক্ষের উকিল সাক্ষীকে জেরা করবেন, জেরা করতে গিয়ে এমন কোনো প্রশ্ন করলেন যেই প্রশ্ন আদালত তৎক্ষণাৎ বলতে পারেন যে এই প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই, এটা প্রাসঙ্গিক না। তখন উকিল আবার বলতে পারে যে না, এটা এই কারণে প্রাসঙ্গিক, আদালত কোন কনভিন্স করে প্রশ্নটা করে উত্তরটা চাইতে পারে। আবার প্রতিপক্ষের উকিল, তার মানে হচ্ছে যে যেই উকিলটা জেরা করছেন যেই সাক্ষীকে, সেই সাক্ষীর যে নিজস্ব উকিল তিনিও আবার বাধা দিতে পারেন যে বিজ্ঞ আদালত উনি এমন প্রশ্ন করছেন যেটা এই মামলার জন্য কোনোভাবেই প্রাসঙ্গিক নয়। তাহলে এইভাবে করে এই বিষয়টা এখানে বলা হচ্ছে। 2 নাম্বার হচ্ছে যে প্রশ্নটার অন্তর্নিহিত ইঙ্গিতের সংশ্লিষ্ট সময় যদি সুদূরবর্তী হয় কিংবা প্রশ্নের প্রকৃতি যদি এমন হয় যে উহার অন্তর্নিহিত ইঙ্গিতের সত্যতা সাক্ষী যে বিষয়ে সাক্ষ্যদান করছে সে সম্পর্কে তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে আদালতের অভিমতকে প্রভাবিত করবে না কিংবা সামান্য পরিমাণে প্রভাবিত করবে, তবে সেই প্রশ্ন অসঙ্গত হইবে, মানে এটার প্রশ্ন করাটা জরুরি নয়। সাক্ষীর চরিত্রের বিরুদ্ধে যে ইঙ্গিত করা হয় তার গুরুত্ব এবং সাক্ষ্যের গুরুত্ব দুইয়ের মধ্যে যদি বিরাট অসামঞ্জস্য থাকে তাহলে প্রশ্নটি অসঙ্গত হইবে। আদালত উপযুক্ত বোধ করিলে প্রশ্নের উত্তরদানে সাক্ষীর অস্বীকৃতি হইতে অনুমান করতে পারবেন যে সাক্ষী প্রশ্নটি উত্তর দিলে তা তার বিরুদ্ধে যাইতে পারত। হ্যাঁ, কোনো প্রশ্নের উত্তর দেবে না আসামি বা প্রতিপক্ষের সাক্ষী, তখন আদালত এমন অনুমান করতে পারেন যে এই প্রশ্নের উত্তর তার বিরুদ্ধে যাইতো বলেই সে উত্তরটা দেয় নাই। এরপরে 149 বলছে যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করা যাবে না। এটা খুব সাধারণ কথা, তবে লাইনটা পড়ে রাখি যে প্রশ্ন জিজ্ঞাসাকারী পক্ষে যদি না এইরূপ মনে করিবার সঙ্গত কারণ থাকে যে প্রশ্নটি অন্তর্নিহিত ইঙ্গিত দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত, মানে এই যে উপরে যে 4টা পয়েন্ট বললো 148-এ বলছে, তবে 148 ধারে বর্ণিত রূপ কোন প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত হবে না। এখানে উদাহরণ বলছে জনৈক উকিল জনৈক মক্কেলের নিকট হতে নির্দেশ লাভ করেন যে একজন গুরুত্বপূর্ণ সাক্ষী কিন্তু একজন ডাকাত, সে একজন ডাকাত কিনা এই মর্মে সাক্ষীকে প্রশ্ন করিবার জন্য ইহা একটা যুক্তিসঙ্গত কারণ হইতে পারে। এরকম ভাবে জনৈক উকিল আদালতের জনৈক লোকের নিকট অবগত হয় যে একজন গুরুত্বপূর্ণ সাক্ষী একজন ডাকাত, উকিল কর্তৃক জিজ্ঞাসিত হইয়া উক্ত সংবাদদাতা তার অনুরূপ বিবৃতি সন্তোষজনক কারণ প্রদর্শন করে সাক্ষী একজন ডাকাত কিনা এই মর্মে তাকে প্রশ্ন করিবার জন্য ইহা একটা যুক্তিসঙ্গত কারণ। গতে বলছে একজন সাক্ষী সম্পর্কে কিছুই জানা নাই, এরকম অবস্থায় বেপরোয়া ভাবে তাকে প্রশ্ন করা হইলো, মানে খুবই ইনস্ট্যান্টলি এবং আনপ্রেডিক্টেবল ভাবে প্রশ্ন করা হলো সে একজন ডাকাত কিনা, এই প্রশ্ন জিজ্ঞাসা করার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। আচ্ছা, একজন সাক্ষী সম্পর্কে কিছুই জানা নাই এমন অবস্থায় তার জীবন ধারণের পদ্ধতি ও জীবিকা নির্বাহের উপায় সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে সে যা উত্তর দিল তা সন্তোষজনক নয়, সে ডাকাত কিনা এই মর্মে তাকে প্রশ্ন করিবার জন্য ইহা একটা যুক্তিসঙ্গত কারণ হইতে পারে। লজিক গুলো এগুলো একটু মানে কল্পনা করে করে ঘটনার সাথে সংশ্লিষ্ট করে যদি বোঝেন তাহলে মজা লাগবে। তাহলে 149 ধারায় আমরা দেখলাম তার শিরোনাম হচ্ছে যুক্তিসঙ্গত কারণ, রিজনেবল গ্রাউন্ড। যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করা যায় না, এগুলা প্রত্যেকটা শিরোনাম মুখস্থ রাখতে হবে আর কি। 150-এ বলছে যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করা হলে সেই ক্ষেত্রে আদালতের কর্মপদ্ধতি প্রসিডিউর টু অফ কোর্ট ইন কেস অফ কোশ্চেন বিং আস্কড উইদাউট রিজনেবল গ্রাউন্ডস, যদি যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করেন। এটা একটা মজার জিনিস 150 ধারাটা সাক্ষ্য আইনের। হ্যাঁ, মানে উকিলের বিরুদ্ধে আদালত কেমনে অভিযোগ আনে, কখন আনে, উকিল যারা হবেন তাদেরকে খুব ভালো করে 150 ধারা সম্পর্কে জানতে হবে সাক্ষ্য আইনে। বলছে আদালত যদি এইরূপ অভিমতে উপনীত হন যে উক্তরূপ কোনো প্রশ্ন যুক্তিসঙ্গত কোনো কারণ ব্যতীতই জিজ্ঞাসা করা হয়েছে
তবে সেই প্রশ্নে যদি কোনো উকিল জিজ্ঞাসা করিয়া থাকেন, সেই উকিলকে পেশাগতভাবে হাইকোর্ট বিভাগ বা অন্য কোনো কর্তৃপক্ষের যিনি নিয়ন্ত্রণাধীন আদালত মোকদ্দমাটির সকল পরিস্থিতি সম্পর্কে সেই কর্তৃপক্ষের নিকট রিপোর্ট দিতে পারেন। অর্থাৎ উকিল যদি যুক্তিসঙ্গত কারণ ছাড়া উল্টাপাল্টা প্রশ্ন কন্টিনিউয়াসলি করতে থাকে, যেটা কোর্টের টাইম ওয়েস্ট করছে, যেটা প্রাসঙ্গিক না, এবং তিনি ব্যাপারটা বুঝতে পারছেন না, এরকম যদি হয়, তাহলে প্রয়োজন মনে করলে কি করতে পারবে, ওই উকিল যেই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন, বার কাউন্সিলের নিয়ন্ত্রণাধীন, তাই তো, বা হাইকোর্ট হলে হাইকোর্টের নিয়ন্ত্রণাধীন, মানে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নিয়ন্ত্রণাধীন, এরকম হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট রিপোর্ট দিতে হবে যে আপনার এই উকিল কিন্তু এই করতেছে। তাহলে যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করা হলে একজন অ্যাডভোকেটের পরিণতি কি হতে পারে, বা অ্যাডভোকেটের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে আদালত, সেটা কোন ধারায় বর্ণনা করেছে? 150 ধারায়। 149 হচ্ছে যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করা যাবে না, আর যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করলে, মানে 49 পরের ধারা, করলে সেই উকিলের বিরুদ্ধে আদালত একটা রিপোর্ট দিতে পারবে যে উনি যুক্তি সঙ্গত কারণ ছাড়াই প্রশ্ন করে যাচ্ছেন। একটু হোল্ড করবেন। 151তে বলছে অশালীন এবং কুৎসাজনক প্রশ্ন, ইনডিসেন্ট অ্যান্ড স্ক্যান্ডালাস কোশ্চেন্স। কোন প্রশ্ন বা অনুসন্ধান যদি আদালত অশালীন এবং কুৎসাপূর্ণ বলিয়া মনে করেন, কি ইনডিসেন্ট এবং স্ক্যান্ডালাস, এই দুটা শব্দ মুখস্থ রাখবেন, ইনডিসেন্ট এবং স্ক্যান্ডালাস। কোন প্রশ্ন বা অনুসন্ধান যদি আদালত অশালীন ও কুৎসাপূর্ণ বলিয়া মনে করে, তবে আদালতের বিচার্য বিষয়ের ক্ষেত্রে প্রশ্নটির কিছু গুরুত্ব থাকলেও আদালত ইহা জিজ্ঞাসা করা নিষিদ্ধ করতে পারেন। প্রশ্নটা গুরুত্বপূর্ণ মনে হলেও আদালত এটা নিষিদ্ধ করতে পারেন। কোন প্রশ্ন? অশালীন এবং কুৎসাপূর্ণ বলিয়া যদি মনে হয়, যদি না প্রশ্নটি বিচার্য বিষয় সম্পর্কিত হয় কিংবা বিচার্য বিষয়ের অস্তিত্ব নির্ধারণের জন্যই যাহা জানা আবশ্যক এমন বিষয় সম্পর্কিত হয়। যদি বিচার্য বিষয় সম্পর্কে জানার জন্যই এমন বিষয় বা এমন অশালীন বা কুৎসাজনক প্রশ্ন করতে হয়, তাহলে সেটা পারমিটেড, সেটার অস্তিত্ব আছে কিনা বিচার্য বিষয়ের জন্য যা, সেটা বাদে সাধারণভাবে প্রশ্নটির গুরুত্ব থাকলেও আদালত সেটা নিরুৎসাহিত করবেন যে এই প্রশ্ন করা যাবে না। এরপরে 152তে অপমান বা উত্ত্যক্ত করার উদ্দেশ্যমূলক প্রশ্ন, কোশ্চেনস ইন্টেন্ডেড টু ইনসাল্ট অর অ্যানয়। কোন প্রশ্ন যদি কাহাকে অপমান বা উত্ত্যক্ত করার উদ্দেশ্যজনিত বলে আদালতের নিকট দৃষ্ট হয়, তবে প্রশ্নটি সঙ্গত হইলেও অকারণ আক্রমণাত্মক বলিয়া আদালতের নিকট দৃষ্ট হয়, তবে আদালত অনুরূপ প্রশ্ন অবশ্যই নিষিদ্ধ করবেন, অকারণ আক্রমণাত্মক হইলে। এরকম 153 হচ্ছে সত্যবাদিতা পরীক্ষার জন্য প্রশ্ন করা হইলে, মানে ওই যে সত্যবাদিতা পরীক্ষা কোন ধারায় পড়েছিলাম আমরা, 146-এ, 3টা গ্রাউন্ডে করা যাচ্ছে না, সত্যবাদিতা পরীক্ষা করা যায়, যেটা যেসব প্রশ্ন লফুল বা আইনসম্মত, সেটার প্রসঙ্গে এখনো আছে, ওখান থেকে যায় নাই। বলছে কোন সাক্ষীকে যখন এইরূপ কোন প্রশ্ন জিজ্ঞাসা করা হইয়াছে যা কিনা ওই সাক্ষীর চরিত্রের প্রতি আঘাত করিয়া সাক্ষীর বিশ্বাসযোগ্য নিশ্চিত করিবার জন্যই তদন্তের ব্যাপারে প্রাসঙ্গিক, এবং সাক্ষী যখন প্রশ্নের উত্তর দিয়েছে তখন তার বক্তব্যের বিরোধিতা করার জন্য অবশ্যই কোনো সাক্ষ্য দেওয়া চলিবে না, কিন্তু সে যদি মিথ্যা উত্তর দিয়ে থাকে তবে পরে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য দোষী করা যাবে। এই জুয়েলকে একটু ফোন দেন, আমি ক্লাসে আছি, এটা বলেন। আবার দেখেন, কোন সাক্ষীকে যখন এমন কোন প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে যা ওই সাক্ষীর কি চরিত্রের প্রতি আঘাত করিয়া সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার জন্যই তদন্তের ব্যাপারে প্রাসঙ্গিক, এবং সাক্ষী যখন প্রশ্নের উত্তর দিয়েছে তখন তার বক্তব্যের বিরোধিতা করার জন্য অবশ্যই কোনো সাক্ষ্য দেওয়া চলবে না, কিন্তু সে যদি মিথ্যা উত্তর দিয়ে থাকে তবে পরে মিথ্যা সাক্ষ্য দেবার জন্য দোষী করা যাবে। এরকম ভাবে ব্যাখ্যা একে বলছে সাক্ষীকে যদি জিজ্ঞাসা করা হয় যে পূর্ববর্তীকালে সে কোনো অপরাধে দণ্ডিত হয়েছিল কিনা, এবং সাক্ষী যদি তা অস্বীকার করে, তবে পূর্ববর্তীকালে তার দণ্ডিত হওয়া সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাইতে পারে। অস্বীকার করছে, কিন্তু সে পূর্বে দণ্ড হয়ে গেছে তার, কিন্তু সে সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে অস্বীকার করছে। ব্যাখ্যা 2-এ বলছে কোন সাক্ষীকে যদি এইরূপ কোনো প্রশ্ন করা হয় যার দ্বারা তার নিরপেক্ষতা সম্পর্কে অভিযোগ উত্থাপিত হয়, যে উনি নিউট্রাল ভাবে কথা বলছেন না, এবং যে ঘটনা সম্পর্কে ইঙ্গিত করিয়া প্রশ্ন করা হয় সাক্ষী যদি উত্তরে তা অস্বীকার করে, তবে সেটার বক্তব্যের বিরোধিতা করা যাইতে পারে।
এখানে উদাহরণ আছে ক, খ, গ, ঘ। এটা কত ধারা পড়ছিলাম আমরা? 153। আচ্ছা, উদাহরণগুলো দেখে নেবেন, ব্যাখ্যা দুইটা মনে রাখবেন, এগুলো সবই লাগবে। আচ্ছা, 154 এবং 55টাও আমরা দেখে নিব এখনই, তারপরে আমরা ওই ব্যাখ্যার অংশটাতে আমাদের বই থেকে আপনাদেরকে একটু দেখাবো। 154তে বলছে কোন পক্ষ কর্তৃক নিজের সাক্ষীকে প্রশ্ন করা। কোশ্চেন্স বাই পার্টি টু হিজ ওন উইটনেস। যে পক্ষ সাক্ষী হাজির করে, এটাকে বলে বৈরী সাক্ষীর ধারা। 154 ধারা খুব বিখ্যাত ধারা সাক্ষ্য আইনে। হ্যাঁ, ইদানিং 155 ধারাও কিন্তু বিখ্যাত, এটা দিয়ে আন্দোলন সংগ্রাম হচ্ছিল, এটা একটু পরেই দেখবো আমরা। তো 154তে বলছে কোশ্চেন্স বাই পার্টি টু হিজ ওন উইটনেস, মানে নিজের সাক্ষীকেই প্রশ্ন জিজ্ঞাসা করা, মানে তার সেফ জবানবন্দি নেওয়া হচ্ছে তা না, এটা এই সেন্সে হচ্ছে যে তাকে জেরা করা হচ্ছে। বলছে যেই পক্ষ সাক্ষী হাজির করলো, সে যদি সাক্ষীকে এমন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে চায় যাহা বিরুদ্ধ পক্ষ সাক্ষীকে জেরা করার সময় জিজ্ঞাসা করতে পারে, তবে আদালত ইচ্ছা করলে উক্ত পক্ষকে সেই প্রশ্ন জিজ্ঞাসা করার অনুমতি দিতে পারেন। অর্থাৎ নিজের সাক্ষীকেই দেখা যায় যে সে যদি বিরুদ্ধ পক্ষে চলে যায়, হ্যাঁ, তখন তাকে জেরা করার অনুমতি লাভ করতে পারে নিজের পক্ষের উকিল, কারণ সে অলরেডি নিজের পক্ষে, আমার নিজের পক্ষে সাক্ষী হলেও কি হয়েছে, সে উল্টা পক্ষে সাক্ষী দিচ্ছে। ইংরেজিটা হচ্ছে দ্য কোর্ট মে ইন ইটস ডিসক্রিপশন permit the person who calls a witness to put any questions to him which might be put in cross examination by the adverse party, মানে যেটা অ্যাডভার্স পার্টি, প্রতিপক্ষের উকিল জেরায় যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করতে পারতো, সেই সমস্ত প্রশ্ন নিজের সাক্ষীর পেছনেই বা নিজের সাক্ষীকেই সেই ধরনের প্রশ্ন করতে পারেন, তাতে কোনো বাধা নাই। তাহলে 154 ধারাটা হচ্ছে মূলত কোন পক্ষ কর্তৃক নিজের সাক্ষীকে প্রশ্ন করা। 155 হচ্ছে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ করা, ইমপিচিং ক্রেডিট অফ উইটনেস। নিম্নবর্ণিত উপায়ে বিরুদ্ধ পক্ষ বা আদালতের অনুমতি নিয়ে সাক্ষী হাজিরকারী পক্ষ সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ আনয়ন করতে পারেন। এইখানে এইটার 4 নম্বর ব্যাখ্যাটা দেখেন, মানে 4 নম্বর পয়েন্টটা দেখেন। 155(4) বলছে কোন লোক যখন বলাৎকার কিংবা শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ফৌজদারিতে সোপর্দ হয়, তখন দেখানো যাইতে পারে যে অভিযোগকারিণী সাধারণভাবে দুশ্চরিত্র সম্পন্ন রমণী। কথাটা বুঝছেন তো? কেউ যদি ক্লেম করে যে আমাকে রেপ করা হয়েছে, তখন যিনি অভিযুক্ত ব্যক্তি, যিনি রেপিস্ট, তিনি এই প্রশ্ন তুলতে পারেন যে যিনি অভিযোগ করেছেন তিনি একজন দুশ্চরিত্র রমণী বা দুশ্চরিত্রা রমণী। এই কথাটা বলা যেতে পারে সাক্ষ্য আইনের 155(4). আরো উপরে আরো 3টা পয়েন্ট আছে, আপনারা দেখবেন ওটা, মানে ওটা পড়ানোর কিছু দেখলেই বুঝতে পারবেন। তো এইটা বাতিল করার জন্য আন্দোলন হচ্ছে, এবং আন্দোলনটা খুব মানে ন্যায্য পয়েন্ট কিন্তু। হ্যাঁ, মানে ধরেন যে একটা রেপ, কখন রেপ হয় আমরা জানি যে 5টা ক্ষেত্র আছে দণ্ডবিধির 375 ধারার অনুসারে। হ্যাঁ, অনেকে বলে যে ওটা 5টা উপাদান, ওটা আসলে 5টা উপাদান না। হ্যাঁ, ওই 5টা ক্ষেত্রের যে কোনো এক ক্ষেত্রে যদি মানে সম্মতি ছাড়া কিংবা ওই সমস্ত শর্তের ভিত্তিতে, ওই 5টা শর্তের মধ্যে যদি কেউ পড়ে এবং সেইখানে যদি মানে কনসেন্ট ছাড়া যদি কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স হয় জোরপূর্বক, তখনই সেটা ধর্ষণ বলে পরিগণিত হবে। তো একজন মানে নারী তিনি দুশ্চরিত্রা বলে কিংবা প্রস্টিটিউট বলে তার সাথে এই মানে সেক্সুয়াল ইন্টারকোর্স করা যাবে, এইটা তো মানে সাধারণ কমন সেন্সে বলে যে এটা যায় না। তো ফলে ওই ক্লজটা মানে একটা আপত্তিজনক ক্লজ, এটা নিয়ে যেহেতু আন্দোলন সংগ্রাম হয়েছে, এখান থেকে তো প্রশ্ন আসবে, বুঝছেন? তো সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ করা, তাতে করে কি হচ্ছে যে বাদীর কথাটাও চলে আসতেছে এখানে। যে সমস্ত লোক সাক্ষ্য দিবে যে ওই সাক্ষী সম্পর্কে তাহাকে যতদূর জানা আছে তাহাতে তার দ্বারা বিশ্বাসের অযোগ্য বলিয়া মনে করে, তাহাদের দ্বারা সাক্ষ্য দিয়ে সাক্ষীকে ঘুষ দেওয়া হয়েছে কিংবা ঘুষের প্রস্তাব সম্মত হয়েছে প্রস্তাবে, কিংবা সাক্ষ্য দেওয়ার জন্য অন্য কোন রূপ দুর্নীতিমূলক প্রলোভনের প্রস্তাবে সম্মত হয়েছে, এরকম জিনিস প্রমাণ করে বিশ্বাসযোগ্যতা সম্পর্কে কনফিউজ করা যেতে পারে। 3, তাহার প্রদত্ত সাক্ষ্যের যে অংশ প্রতিবাদ সাপেক্ষ তাহা
তার পূর্ববর্তী বিবৃতির সাথে সঙ্গতিবিহীন, এ কথাও প্রমাণ করা যেতে পারে। এটা মানে এস্ট্রপেল ধরনের আর কি, হ্যাঁ, যে সে আগে একটা বিবৃতি দিচ্ছিল, যে বিবৃতিটা সাথে এটা তার মৌখিক ভাবে তিনি যে অন্য যে সাক্ষ্য দিচ্ছেন সেটা সঙ্গতিহীন। আর 4 নাম্বার তো আলোচনা করলাম যে কোনো লোক যখন বলাৎকার কিংবা শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ফৌজদারিতে আটক হয়, ফৌজদারি মামলা অভিযুক্ত হয়, তখন দেখানো যেতে পারে যে অভিযোগকারিনী সাধারণভাবে দুশ্চরিত্র সম্পন্ন রমণী। আচ্ছা, এটার উদাহরণগুলো দেওয়া আছে, আপনারা এটা দেখে নেবেন। আচ্ছা, আমরা এখন এইটার তার মানে আমরা 144 আর 45 লিখিত বিবৃতি সম্পর্কে জেরা জানলাম আমরা। তারপর 146, 47, 48, 49, 50, 51, 52, 53 একদম 54 পর্যন্ত সামহাও 146 ধারার জেরায় যেসব প্রশ্ন আইনসম্মত, তার সত্যবাদিতা পরীক্ষা করা যাবে, তার পরিচয় বা মর্যাদা জানা যাবে, এবং তার আরেকটা পয়েন্ট যে এমন ভাবে আঘাত করে তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে জানা। তো তার সত্যবাদিতা সম্পর্কে জানা অথবা বিশ্বাসযোগ্যতা সম্পর্কে জানা, সেগুলো বিষয়ে কখন সেই প্রশ্নটা করা যাবে, কিভাবে করা যাবে, সেইটারই ডিটেইল বলা হচ্ছে 47, 48, 49, 50, 51, 52। তো ওইখানে বলতেছে যে সত্যবাদিতা সম্পর্কে প্রশ্ন করা যাবে, কিন্তু সেই প্রশ্নটাও কত লিমিটের মধ্যে করা যাবে, কোন প্রশ্নটা আদালত পারমিট করবে এবং সেই প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য কিনা, সাক্ষীটা কোন কোন ক্ষেত্রে বাধ্য, কোন কোন ক্ষেত্রে প্রশ্নটা বৈধ, সেটা আদালত নির্ধারণ করবেন, কোর্ট টু ডিসাইড, তাই না? তারপরে আরো বলছে যে চরিত্রের প্রতি যখন আঘাতের প্রশ্নটা আসে তখন প্রথমত অশালীন এবং কুৎসাজনক প্রশ্ন করা যাবে না, যদি না তা বিচার্য বিষয়ের অস্তিত্ব প্রসঙ্গে খুব জরুরি না হয়। অর্থাৎ বিচার্য বিষয়ের একটা ঘটনা ঘটেছিল কিনা, এটাই মানে এটা ওই প্রশ্নটা না করলে জানাই যাবে না, এরকম যদি হয় তাহলে সেটা পারমিটেড। তা বাদে অশালীন এবং কুৎসাজনক প্রশ্ন পারমিটেড না। যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করা যাবে না, এটা সাধারণ নিয়ম। আর যুক্তিসঙ্গত কারণ ছাড়া যদি একটা উকিল বারবার করে প্রশ্ন করে, তখন আদালত ওই উকিলের বিরুদ্ধে উল্টা অভিযোগ দিয়ে দিতে পারবে। মানে অনেকগুলো টপিক মানে সিরিয়ালি আছে, মানে এগুলো একটু মাথা ঠান্ডা করে এক লটে 146 থেকে একেবারে 155 পর্যন্ত পড়ে যাবেন, মানে আমি যতদূর পড়ালাম বা দেখাইলাম। আপনারা এইটা সম্পর্কে বার কাউন্সিলের 2টা প্রশ্ন আসছিল 2020 সালে, ইন্টারেস্টিং প্রশ্ন, মানে এই অংশটা সম্পর্কে আপনাদেরকে প্রশ্নটা দেখায়, তাহলে ভাল লাগবে আপনাদের বা বুঝতে পারবেন ব্যাপারটা। এখানে কি বলছে, একটু অপেক্ষা করেন, আমি একটু জিনিসটা ছোট করে নেই। এইখানে বলছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর 146 ধারার বিধান মতে জেরায় কোন ধরনের প্রশ্নের মাধ্যমে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা বিনষ্ট করা যায়। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা বিনষ্ট করার ক্ষেত্রে অশালীন প্রশ্ন, এটা কি করা যায়? এটা তো করাই যায় না। কুৎসাজনক প্রশ্ন করা যায়, করাই যায় না। বিভ্রান্তিকর প্রশ্ন, এটাও করা যায় না। চরিত্রে আঘাত করে এমন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে প্রশ্ন তোলা যায়। ক্লিয়ার? একটু অপেক্ষা করেন। তো এইখানে আমরা এটার ব্যাখ্যা করেই দিয়েছি যে সত্যবাদিতা পরীক্ষা করা, টু টেস্ট হিজ ভেরাসিটি। এই যে ইংরেজি অংশগুলো ধারা থেকে দেখে নিতে হবে। হ্যাঁ, পরিচয় এবং মর্যাদা সম্পর্কে, টু ডিসকভার হু হি ইজ অ্যান্ড হোয়াট ইজ হিজ পজিশন ইন লাইফ। আর এটা কি চরিত্র নিয়ে আঘাত করে তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে, টু শেক হিজ ক্রেডিট বাই ইনজুরিং হিজ ক্যারেক্টার। ইংলিশটা মজারে, বাই ইনজুরিং হিজ ক্যারেক্টার। হ্যাঁ, ইনজুর করা, তার ক্যারেক্টারকে ইনজুর করা। তো ফলে আলোচ্য প্রশ্নের সঠিক উত্তর এইটা। হ্যাঁ, তবে নিচে সাক্ষ্য আইন অনুসারে আদালতে কোন প্রশ্ন করা প্রাসঙ্গিক ধারাসমূহের মানে কোন প্রশ্ন করা সম্পর্কিত ধারাসমূহের সারবস্তু তুলে ধরা হলো এবং সারবস্তুটা তুলে ধরেছে। প্রথম কথা হলো যে কখন কোন প্রশ্ন করা যাবে কিনা বা এর উত্তর দিতে সাক্ষী বাধ্য কিনা সেটা আদালত নির্ধারণ করবেন। কে? আদালত, কোর্ট টু ডিসাইড। এইরকম 4টা ক্ষেত্রের উল্লেখে বলা হয়েছে যে কোন ধরনের প্রশ্ন সঙ্গত, প্রপার বা
অসঙ্গত, ইমপ্রপার। ইংরেজিটা আছে প্রপার আর ইমপ্রপার। এই প্রপার ইমপ্রপার দিয়ে বুঝবেন যে সঙ্গত নাকি অসঙ্গত। হ্যাঁ, এখন সঙ্গত অসঙ্গতের কথা এটা কোন ধারায়? 148 ধারায় বলা ছিল। 4টা ক্ষেত্রে কথা বলেছিল আদালতে। ধারে দেখেন যে ওখানে 4টা ক্ষেত্রে কথা বলেছে যে এই সমস্ত ক্ষেত্রে সেটা সঙ্গত হবে না অসঙ্গত হবে। এখন এই 4টা বিষয় ধারায় সরাসরি উল্লেখ আছে বিদেশে সেটা গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ ওই 4টার ক্ষেত্রে যে কোনো একটা তুলে দিয়ে বলতে পারে যে এটা সঙ্গত না অসঙ্গত, প্রপার অর ইমপ্রপার। এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন হতে পারে 148-এর যে 4টা পয়েন্ট আছে। কোর্ট টু ডিসাইড যে কোন প্রশ্নটা সঙ্গত, কোন প্রশ্নটা অসঙ্গত, কোন প্রশ্নটা প্রপার, কোন প্রশ্নটা ইমপ্রপার। আবার যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করা যাবে না, এটা একটা সাধারণ নিয়ম, যেটা কিনা 149 ধারায় বলেছে। এমনকি 148 ধারার উল্লেখে বলা আছে যে 148 ধারায় বর্ণিত রূপে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা চলবে না যদি না তার যুক্তিসঙ্গত হয়। যুক্তিসঙ্গত কারণ বা রিজনেবল গ্রাউন্ড ফর দ্য কোশ্চেন কোনগুলো, সেগুলোর একটা বর্ণনা আছে 4টা উদাহরণ সহকারে। এগুলো প্রশ্নের বিষয়বস্তু হইতে পারে 149 ধারা থেকে। এই যে এইভাবে আমরা ব্রিফ দিয়ে গেছি। হ্যাঁ, মানে সব জায়গায় না, যেখানে যেখানে প্রয়োজন হয়েছে বা যেটুকু পেরেছি আর কি আমাদের প্রকাশিত বইয়ে। 3 নাম্বার, কোন আইনজীবী যদি যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করেন, এমনটা আদালতের কাছে প্রতীয়মান হলে কি হবে? তিনি সংশ্লিষ্ট হাইকোর্ট বিভাগ বা কোনো কর্তৃপক্ষের কাছে রিপোর্ট দিতে পারবেন, 150 ধারা। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে বিচার্য বিষয়ের অস্তিত্ব নির্ধারণের জন্য অতি আবশ্যক না হলে অশালীন ও কুৎসাজনক প্রশ্ন করার সুযোগ নাই। কি ধরনের প্রশ্ন? ইনডিসেন্ট এন্ড স্ক্যান্ডালাস কোশ্চেন করা যায়? যায় না। কখন করা যায়? শুধুমাত্র বিচার্য বিষয়ের অস্তিত্ব নির্ধারণের সময় করা যায়, তা বাদে না। বিচার্য বিষয়ের অস্তিত্ব নির্ধারণের জন্য যদি এটা অতি আবশ্যকীয় না হয়, তা বাদে নো ইনডিসেন্ট কোশ্চেন অর স্ক্যান্ডালাস কোশ্চেনস ক্যান বি আস্কড। 5 নম্বরে বলছে কোন প্রশ্ন সঙ্গত মানে প্রপার, সঙ্গত যুক্তিসঙ্গত হলেও আদালতের কাছে যদি প্রতীয়মান হয় যে প্রশ্নটি অপমান বা উত্ত্যক্ত, কোশ্চেন ইন্টেন্ডেড টু ইনসাল্ট অর অ্যানয়, স্রেফ অপমান করার জন্য অথবা বিরক্ত করার জন্য প্রশ্ন করা হয়েছে, বা অকারণ আক্রমণাত্মক প্রশ্ন, নিডলেসলি অফেন্সিভ ইন ফর্ম, মানে যেই অফেন্সিভনেস, জেরার সময় কোনো প্রয়োজন নাই, এইরকম যদি হয় অকারণ আক্রমণাত্মক প্রশ্ন, তাহলে আদালত সেরকম প্রশ্ন অবশ্যই নিষিদ্ধ করবেন, ফরবিড করবেন, যে এটা দেওয়া যাবে না। এবং সেটা সম্পর্কে বলছে 152 ধারায়। তাহলে এই যে ব্রিফটা আছে, 146 ধারার প্রশ্ন আসছে, কিন্তু এইটার যে ব্রিফটা আছে, এই ব্রিফটা পড়লে মাশাআল্লাহ আপনার যদি একবার পড়া থাকে তাহলে এখান থেকে সাম আপটা মনে রাখতে হবে। এটার একটা ছক দরকার, সেই ছকটাও আবার আমাদের বইয়ে আছে। আমি একটু বইয়েরও মার্কেটিং করছি। হ্যাঁ, আমরা তো বই নিবেনই, কিন্তু তথাপি মানে বইটা কিভাবে পড়তে হবে সেটা সম্পর্কে একটু আমাদের ছাত্ররা যদি না জানে তাহলে আর 10 জন বন্ধুকে কেমনে বলবে যে বইটা কেন, ভাল লাগবে? তাই না? আপনাদেরকে নলেজেবল করার দায়িত্ব আমাদের। 19 মানে এরপরে আরেকটা প্রশ্ন, এটাও বার কাউন্সিল 2020 সালে আসছিল, বলছে নিম্নের কোন ক্ষেত্রে সাক্ষী উত্তর প্রদানে বাধ্য? এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন এবং জটিল কোশ্চেন। ক নাম্বার, ভালো করে দেখেন, নিম্নের কোন ক্ষেত্রে সাক্ষী উত্তর প্রদানে বাধ্য? উত্তর প্রদানে বাধ্য বিষয় 147-এ বলছিল না, এবং 148-এও বিষয়ে কিছু কথাবার্তা ছিল। প্রথম অপশনটা হচ্ছে মামলা সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করলে। দ্বিতীয় অপশন হচ্ছে সাক্ষীর পরিচয় আবিষ্কার করার উদ্দেশ্যে উপস্থাপিত প্রশ্ন। কি? জেরায় যেসব প্রশ্ন আইনসম্মত, সাক্ষীর মর্যাদা ও পরিচয় না। 2 নম্বর পয়েন্টটা ছিল, প্রথম পয়েন্টটা ছিল সত্যবাদিতা পরীক্ষা করা, দ্বিতীয় পয়েন্টটা ছিল সাক্ষীর পরিচয় ও মর্যাদা জানা। গ নাম্বার, সাক্ষীকে কোনো অপরাধের সাথে জড়িত করতে পারে এমন ধরনের সংশ্লিষ্ট বিষয়ে। পড়ছেন না, একটু আগে পড়ছি না আমরা? সাক্ষীকে এমন একটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন যে যেই প্রশ্নের উত্তর দিলে ওই সাক্ষীটা অন্য আরেকটা ফৌজদারি অপরাধের সাথে জড়িয়ে পড়েন বলে ইনফরমেশন জানা যায়, যেটা আগে কেউ জানতো না। তথাপি তাকে ওরকম প্রশ্ন করা যাবে এবং তিনি ওই রকম প্রশ্নের উত্তর দেবেন। ঘ নাম্বার বলছে উপরের সবগুলো ক্ষেত্রে। এখন লোকে সাধারণভাবে কনফিউজ হবে 2, খ এবং গ নিয়ে, কনফিউজ হয়ে বলবে যে মামলা সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করলে, কিন্তু এটার আসলে সবগুলো এর সঠিক উত্তর। তো সাক্ষীর উত্তর প্রদানে বাধ্যবাধকতা প্রসঙ্গে 147 ধারায় যখন সাক্ষীকে উত্তর দিতে বাধ্য করিতে হইবে শিরোনামে, when witness to be compelled to answer, শিরোনামে বলা হচ্ছে উক্ত কোন প্রশ্ন যদি এমন বিষয় সম্পর্কিত হয় যা সংশ্লিষ্ট দেওয়ানি, মোকদ্দমা বা কার্যক্রমের সাথে প্রাসঙ্গিক, তবে সেই ক্ষেত্রে কি হবে? 132 ধারা বিধানসমূহ প্রযোজ্য হবে। এখন এই
এক লাইনে শেষ হয়ে যাওয়া এই ধারাটি মূলত 146 ধারার ধারাবাহিকতা। আবার 132 ধারার বিধানসমূহের যেহেতু উল্লেখ আছে প্রযোজ্যতা সম্পর্কে, 132 ধারার বিষয়গুলো মূলত 147 ধারার শর্ত হিসেবে হাজির হয়। এটা আরেকটা ইন্টারেস্টিং। 132 ধারাটা এর সাথে মিলায় পড়বেন 147 ধারার সাথে, তখন 147 ধারাটা পরিষ্কার হবে। তাহলে আমরা তিনটা ধারার একত্র পাঠের বিশ্লেষণ করতে পারি। আমরা এটা বলছি, এখানে বলছি যে 146 ধারার বক্তব্য আমরা আগের প্রশ্নে ব্যাখ্যা করেছি। তার সারসংক্ষেপিত বিষয়সমূহ জানা থাকলে আমরা বুঝতে পারি যে অপশনে বর্ণিত সাক্ষীর পরিচয় আবিষ্কার করার উদ্দেশ্যে উপস্থাপিত প্রশ্ন করা যেতে পারে এবং সাক্ষী তা উত্তর প্রদানে বাধ্য। প্রথম অপশনে থাকা মামলা সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করলে সেটিরও উত্তর দিতে বাধ্য। অন্য আরেকটি অপশন সাক্ষীকে কোনো অপরাধের সাথে জড়িত করতে পারে এমন সংশ্লিষ্ট মামলা বিষয়ে, এই বিষয়ে একজন সাক্ষী উত্তর প্রদানে বাধ্য। এই বিষয়টি 132 ধারার বক্তব্য অনুসারে এইরকম যে সে কোনো প্রশ্নের জবাবে সাক্ষীকে অভিযুক্ত করবে অথবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অভিযুক্ত করার সম্ভাবনায় ফেলবে, অথবা এর ফলে সাক্ষী শাস্তি পাওয়ার উপযুক্ত হবে অথবা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে শাস্তি পাওয়ার বা বাজেয়াপ্তির যোগ্য হওয়ার সম্ভাবনায় পারবে। তবে উক্ত সাক্ষীকে এই অজুহাতে অনুরূপ প্রশ্নের উত্তরদান থেকে অবশ্যই অব্যাহতি দেওয়া যাবে না। ইংরেজিটা এরকম, এ উইটনেস শ্যাল নট বি এক্সকিউজড, অর্থাৎ একজন সাক্ষী অজুহাত তুলতে পারবেন না যে আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নের উত্তর দিলে কি হবে, ফাইসা গেছি মাইন ক্যাচি পায়। হ্যাঁ, কার গান? হায়দারের গান না? মানে কোন সাক্ষী এই কথা বলতে পারবে না যে আপনার এই প্রশ্নের উত্তর দিব না আমি, কারণ এটা দিতে গেলে আমি ফাইসে যাব কি অন্য আরেকটা অপরাধে। এই অজুহাত তুলতে পারবে না একজন সাক্ষী। বলছে এ উইটনেস শ্যাল নট বি এক্সকিউজড, এই অজুহাতে তাকে অব্যাহতি দেওয়া যাবে না, মানে সাক্ষ্য দেওয়া থেকে। ফ্রম আনসারিং এনি কোশ্চেন অ্যাজ টু এনি ম্যাটার রেলেভেন্ট টু দ্য ম্যাটার ইন ইস্যু in any suit or in any civil or criminal proceeding upon the ground that the answer to such question will criminate, তাকে অপরাধী করে তুলবে, or may train directly or indirectly to criminate, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তাকে ফৌজদারি অপরাধী সাব্যস্ত করবে। such witness or that it will expose or tend directly or indirectly to expose such witness to a penalty or forfeiture of any kind। তার মানে হচ্ছে ধারার বর্ণনায় কি বললো, বলা হয়েছে যে উত্তরদান থেকে অব্যাহতি দেওয়া যাবে না, shall not be excused from answering any question, উত্তরদান থেকে অব্যাহতি দেওয়া যাবে না। এর মানে এটাই যে সাক্ষীকে কোনো অপরাধের সাথে জড়িত করবে বলে এই সাক্ষী এমন দাবি করতে পারবে না যে তিনি এই প্রশ্নের উত্তর দেবেন না, বরং তাকে এই কারণে উত্তর প্রদানে অব্যাহতি দেওয়ার কোনো সুযোগই নাই এবং তিনি উত্তর প্রদানে বাধ্য থাকবেন। তাহলে আলোচ্য প্রশ্নের দেখা যাচ্ছে যে প্রথম তিনটা অপশনে সাক্ষী উত্তর প্রদানে বাধ্য, ফলে উপরের সবগুলো ঠিক। তবে 132 ধারার শেষ প্যারায় একটা শর্ত দেওয়া আছে যা মূলত এরূপ সাক্ষ্য প্রদানে বাধ্য করা হলে তার পরিণতি কি হবে সেটা বর্ণনা করেছে। এই বিষয়ে আমার আরেকটা বই আলোচনা আছে, সেই আলোচনাটা আর এখানে আমরা দিইনি। তবে আমরা বলেছি যে এমসিকিউ প্রশ্ন আকারে এটা মনে রাখবেন যে কোন সাক্ষীকে যখন এরূপে বাধ্য করা হয় তাকে গ্রেফতার করা বা ফৌজদারিতে সোপর্দ করা যাবে না। এখানে অবশ্য একটা কেস লা ঢুকিয়ে দেওয়া যায়, কিন্তু আমি সময় পাচ্ছি না বলে হয়তো ঢুকাই নাই। তো তার মানে হলো যে আমরা 146 ধারায় পড়লাম যে জেরাই যে সমস্ত প্রশ্ন আইনসম্মত, এখন ওই সমস্ত আইনসম্মত প্রশ্ন করিতে গিয়া 132 ধারার শর্তের অধীন 147 ধারায় বলেছে, 132 ধারায় বলছে যে কেউ এরকম কথা বলতে পারবে না যে এটা যেহেতু আমাকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করবে নতুন ভাবে অন্য কোনো ঘটনায়, সো আমি এটার উত্তর দিব না, এইটা বলতে পারবে না। এই অজুহাতে তাকে সাক্ষ্য প্রদানে বা আনসার প্রদানে অব্যাহতি দেওয়া যাবে না। আবার এটাও বলে দিচ্ছে যে এরকম মানে ধরেন আপনি সাক্ষী দিতে উঠছেন মানে কোনো একটা যে কোনো একটা মামলায়, ধরা যাক যে কি ধরনের মামলা হতে পারে, ধরা যাক যে একটা চুরির মামলায় আপনি সাক্ষী দিচ্ছেন। এখন ওই সাক্ষী দিতে গিয়ে এমন একটা প্রশ্ন করলো যেই প্রশ্নের মাধ্যমে এটা জানা গেল যে আপনি একজন মুদির দোকানদার,
সেই মুদির দোকানে আপনি চাল ডাল তেল লবণ পেঁয়াজ মরিচের সাথে আপনি এলাকায় মানে গাজার দোকানদার হিসেবে পরিচিত, মানে আপনি গাজাও বিক্রি করেন। কারণ কোনো কারণে তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে প্রশ্ন করতে গিয়ে, চরিত্র সম্পর্কে আঘাত করতে গিয়ে, চরিত্রে আঘাত প্রদান করে তাকে যদি এরকম কোনো প্রশ্ন বের করা হয় তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে জানার জন্য, জেরায় যদি এরকম প্রশ্ন করা হয়, তাহলে উনি যদি বলেন যে হ্যাঁ আমি গাঁজার ব্যবসা করি, গাঁজা আমি বেচি, তাহলে সাক্ষীর ডকে থেকে এরকম কোন ক্রিমিনাল অফেন্সের কথা তিনি স্বীকার করে নিলেও, ওই প্রশ্নের সুবাদে স্বীকার করে নিলেও, সেইটার কারণে তাকে ফৌজদারি মামলায় অভিযুক্ত করা যাবে না। মানে এতক্ষণ যা বললাম সম্ভবত এই গল্পটা পরিষ্কার হইলো আমার ধারণা অনেকের কাছে। এতক্ষণ স্যার কি বলতেছে এসব বুঝতেছে না নাকি? এটা পড়লে অবশ্য বোঝা যায়। আপনারা মানে যদি মনোযোগ না দেন, নিজেরা যদি একটু মেহনত না করেন 46 থেকে 55 পর্যন্ত টানা, আমরা তো দেখলাম যে 135 থেকে 46 পর্যন্ত কিছুই বাদ দেওয়া যায়, মানে 53 55 পর্যন্ত কিছুই বাদ দেওয়া যায় না। তারও আগে কি 101 থেকে 134 পর্যন্ত কিছু বাদ দেওয়া যায়? সেটাও যায় না। তারও আগে কি, তারও আগে যা আছে সেখানেও, আচ্ছা হ্যাঁ 101-এর আগে যেটা আছে ওই 90 পর্যন্ত পড়লে চলে। ওই লোকের কিছু হবে না, ওই লোকের কিছু হবে না। উনি তো সাক্ষী দিতে আসছেন চুরি হয়েছিল কিনা সেটা বিষয়ে জানার জন্য। ওই লোকের কিছু হবে না। ওই লোককে মানে এই সাক্ষীর ডকে দ্বারা মিথ্যা কথা মানে একটা সত্য কথা বলার মাধ্যমে তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে জানতে গিয়ে উনি একটা নিজে ক্রিমিনালাইজড হইলেন, তাতে কোনো অসুবিধা নেই, তার কিছুই হবে না। তিনি ওই মামলা সাক্ষী ছিলেন, সাক্ষী থেকে গেলেন। হ্যাঁ, মানে সাক্ষীকে তো শাস্তি দেওয়া উদ্দেশ্যে বিচার করা হচ্ছে না, তাই তো? হ্যাঁ, সাক্ষী আসছে অন্য একটা বিষয়, মানে এই যে আবারও এখানে বিচার্য বিষয়ের প্রসঙ্গ আসছে। বিচার্য বিষয়ে বিচার চলবে না। একজন বাদী সে একটা বলছে যে আমার একটা জমি সে আরেকজন দখল করে নিতে চায়, তা আমি ঘোষণামূলক মোকদ্দমা করলাম যে জমিটা যে আমার, এই ঘোষণা আমি আদালত থেকে ডিগ্রিটা পাইতে চাই ঘোষণামূলক ডিগ্রি দাবিতে। আর বিবাদী এসে কইলো যে ও কি ঘোষণামূলক ডিগ্রি চায়, ওই বেড়া তো একটা ডাকাত, ওর বিরুদ্ধে আগে ডাকাতির মেলা মামলা ছিল, 5 বছরের জেলও খাটছে। হ্যাঁ, এখনো ডাকাতির অভ্যাস যায় নাই, নিজে করে না কিন্তু অন্যদেরকে দিয়ে করায় নাই। তো তাতে কিচ্ছু যায় আসে না। তো ওইটা শুনে কি করবে কোর্ট? কোর্ট বলবে যে তুমি ওর জমি দখল করতে চাইছো কিনা, তুমি ওর জমির সত্ত্বা অস্বীকার করছো কিনা, এইটা কবে? তাহলে ও ডাকাত কিনা এটা কোর্টের ওই মামলায় বিচার্য না। এই নিয়ে তো তার কাছে কোনো অভিযোগ আসেনি ফরমালি। হ্যাঁ, ফলে ওইটা কোনোভাবে তার কাছে বিচার্য বিষয় না। ফলে যা বিচার্য বিষয় সেটাই, সেটা নিয়ে কথা হবে, এর বাইরে না। তো এরপর 156, 57 ভাল লাগছে না আর পড়াতে। পড়াতে না ভালো লাগলে কি হবে? আমার কি রেহাই আছে? 158 আসছে, 159 পড়ে আসেন। রিফ্রেশিং মেমোরি, 159 খুব বিখ্যাত দ্বারা। এখানে আবার একটু প্যাঁচ ঘুচ আছে বেশ। কোন সাক্ষী সাক্ষীদানের সময় তার স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য যে ঘটনা সম্পর্কে তাহাকে প্রশ্ন করা হচ্ছে, সেই ঘটনার সময় অথবা উহার নিকটবর্তী সময় তার নিজের লেখা এমন কিছু দেখিয়া নিতে পারে যাহাতে আদালতের মনে করিতে পারেন যে উহা লিখিবার সময় ঘটনাটি তাহার স্মৃতিতে সম্পূর্ণ জাগ্রত ছিল। পুলিশ অফিসাররা তো ট্রান্সফার হয় না, একটা থানার আইও ইনভেস্টিগেশন অফিসার না, 3 বছর এখানে ছিল, আরেক বছর পাশের থানায় ছিল, তারপরে 3 বছর সে আরেক জায়গায় গেছে, এখন একটা মামলা চলছে সেই পুরনো জেলায় এসে তাকে মামলার সাক্ষী দিতে হচ্ছে, কারণ সেটার ইনভেস্টিগেশন অফিসার ছিল। ওকে, এখন পুলিশ, পুলিশ তার পুলিশ ডায়েরিতে তো মেলা কিছু লেখে, প্রতিদিন 10টা 20টা মামলার তদন্ত করে। হ্যাঁ, প্রতিদিনকার রিপোর্টের অগ্রগতির রিপোর্ট লেখে, উহাকে বলা হয় পুলিশ ডায়েরি। তো এই যে পুলিশ ডায়েরি বলে, এই পুলিশ ডায়েরি সে কবে কোন তারিখে কি লিখছিলাম এটা তো তার মনে থাকাটা কঠিন। এত শত শত মামলার তদন্ত করেন উনি, তাই না?
তো এখন যেগুলো মনে রাখা কঠিন সেগুলো যদি সামহাও লেখা থাকে, যাদের ডায়েরি লেখার অভ্যাস আছে, পার্সোনাল ডায়েরি লেখার যাদের অভ্যাস আছে, তারা কিন্তু খুব মনে করতে পারেন যে অমুক সালের অমুক তারিখে ডায়েরিতে এটা লিখছি, তখন তার ঘটনাটা কিন্তু মনে পড়তে থাকে, স্মৃতিটা পুনরুজ্জীবিত হয়। এরকম কোর্টেও স্মৃতি পুনরুজ্জীবিত করার ব্যাপার থাকতে পারে, যে অনেক পুরনো বিষয় আমি ভুলে গেছি, এইটা সম্পর্কে ওইখানে আমি লিখছিলাম, মানে তার দায়িত্ব পালনকালেই সে কোথাও লিখেছিল, অথবা এমনও হতে পারে যে সে পার্সোনাল ডায়েরিতে লিখেছিল, সেটা আমি একটু দেখে নিতে চাই, দেখে নিলে আমি একদম মোটামুটি ইনফরমেশন দিতে পারবো। তখন দেখলে গেলে তখন তার মাথার মধ্যে আসবে, ও হো, ওইটা তো একটা খুনের মামলা ছিল, ওই পাড়ায় একটা এরকম একটা বদমাইশ ছিল, একটা গুন্ডা ছিল, সে আমাকে একটু ইনভেস্টিগেশন করতে বাধা দিচ্ছিল, অনেক কিছু মনে পড়বে তখন। তাহলে স্মৃতি পুনরুজ্জীবিত করা, মেমোরি রিফ্রেশ করা, এটা যায় হচ্ছে 159 ধারা মতে, যার শিরোনাম হচ্ছে রিফ্রেশিং মেমোরি, এবং পুরনো কোনো কিছু দেখিয়া লইতে পারে, এতে কোনো বাধা নেই। বলছে দ্বিতীয় পারায় সাক্ষী অন্যের দ্বারা লিখিত কিছু দেখারও তার স্মৃতি দেখেও স্মৃতি জাগ্রত করে নিতে পারে, যাহা ঘটনার সময় বা তার নিকটবর্তী সময় পড়িয়াছিল, যদি উহা এমন হয় যে পড়ার সময় উহা সে সত্য বলিয়া জানিত। হতে পারে এটা পেপারও হইতে পারে, আমি একটা পুলিশের উদাহরণ দিলাম, তার মানে পুলিশই শুধু তা না, আরো অন্য নানান ক্ষেত্রেও হইতে পারে। হ্যাঁ, সাক্ষী যখন স্মৃতি পুনর্জীবিত করার জন্য দলিলের নকল ব্যবহার করতে পারে, when witness may use copy of document to refresh memory, এখানে দলিলের সকল শব্দটা আছে, ভুল হয়ে গেছে, নকল। বলছে কোন সাক্ষী যেই ক্ষেত্রে কোনো দলিল দেখিয়ে তার স্মৃতি জাগ্রত করতে পারে, সেই ক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে সে দলিলের নকলও দেখতে পারে। তবে আদালত অনুমতি দেওয়ার পূর্বে নিশ্চিত হইবেন যে মূল দলিলটি দাখিল না করার যথেষ্ট কারণ আছে। একজন বিশেষজ্ঞ তার পেশা সম্পর্কিত পুস্তক দেখিয়াও স্মৃতি জাগ্রত করতে পারে। An expert may refresh his memory by reference to a professional treatise. 160-এ ওটাও মেমোরি রিফ্রেশ নিয়ে বলতেছে যে 159 ধারায় বর্ণিত দলিত উল্লেখিত ঘটনা সম্পর্কে সাক্ষ্য, টেস্টিমনি টু ফ্যাক্টস স্টেটেড ইন ডকুমেন্ট মেনশন ইন সেকশন 159। কোন সাক্ষী যদি নিশ্চিত থাকে যে 159 ধারায় বর্ণিত কোন দলিলের সংশ্লিষ্ট ঘটনাসমূহ সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে, তবে সেই ঘটনা সাক্ষীর নির্দিষ্ট রূপে স্মরণ না থাকলেও সেই ঘটনা সম্পর্কে সেই সাক্ষ্য দিতে পারে। উদাহরণ বলছে যে কোন হিসেব রক্ষক ব্যবসার রীতি অনুযায়ী যেসব বিষয়ে নিয়মিতভাবে খাতাপত্র লিপিবদ্ধ করিয়া থাকেন, তবে নির্দিষ্ট কোনো লেনদেন সম্পর্কে খাতায় লিপিবদ্ধ বিবরণ ভুল হইয়া থাকিলেও সে যদি জানে যে খাতাপত্র সঠিকভাবে লেখা হয়েছে, তবে ওই সম্পর্কে সে সাক্ষ্য দিতে পারে। 161 ওইটা নিয়ে, 159, 60, 61 বলছে স্মৃতি পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে ব্যবহৃত কোনো লেখা সম্পর্কে বিরুদ্ধ পক্ষের অধিকার। পুলিশ এখন তার পুরনো ডায়েরি দেখলো, একজন ডাক্তার এক্সপার্ট তিনি তার পুরনো মানে হসপিটালের রেকর্ড বই দেখলো। তো বলছে রাইট অফ অ্যাডভার্স পার্টি, মানে প্রতিপক্ষ, মানে যিনি মেমোরি রিফ্রেশ করার জন্য একটা লিখিত ডকুমেন্ট দেখলেন, সেইটা প্রসঙ্গে যদি বিরুদ্ধ পক্ষের কিছু করার আছে কিনা, বলতেছে রাইট অফ অ্যাডভার্স পার্টি অ্যাজ টু রাইটিং ইউজ টু রিফ্রেশ মেমোরি। বলছে উপরের দুইটি ধারায় যে সকল লিপির বিষয়ে বর্ণনা করা হয়েছে, বিরুদ্ধ পক্ষ চাইলে তা অবশ্যই আদালতে দাখিল করতে হবে এবং বিরুদ্ধ পক্ষকে সেটা দেখাতে হবে। বিরুদ্ধ পক্ষ ইচ্ছা করলে সাক্ষীকে উহা সম্পর্কে জেরা করতে পারবে। এরপর 162 দলিল দাখিল করা, নিজেরা পড়বেন। তলবকৃত দলিল সাক্ষী হিসেবে দিতে নিজেরা পড়বেন। নোটিশ দেওয়া সত্ত্বেও যে দলিল দাখিল করতে অস্বীকার তা সাক্ষী হিসেবে ব্যবহার। এটা একটু মনোযোগ দিয়ে পড়াতে হতো, আমি কি কালকে পড়াবো আবার? আজকে 8:07 বাজে। আচ্ছা, আমি একটু স্টপ শেয়ার করলাম, যারা আছেন থাকেন আর কিছুক্ষণ, হ্যাঁ, তারপর আমরা ডিসিশনটা নেই। সেটা হলো যে আচ্ছা, মুজিবুর রহমান সাহেব কেন হাত তুলেছেন জিজ্ঞাসা করেন, প্রশ্ন শুনবো।